জিয়াউর রহমানকে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক তরুণ মেজর। ৪৫ বছর আগের সেই রক্তাক্ত মুহূর্তে জিয়াকে খুব কাছ থেকে দেখে থরথর করে কাঁপছিলেন তিনি। নির্মম সেই হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন লোকচক্ষুর অন্তরালে। সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন এবার ধরা পড়লেন ডিবি পুলিশের জালে। তার বয়স এখন ৭৭ বছর। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অন্ধকার ও রক্তাক্ত এক অধ্যায় নিয়ে নতুন করে কৌতূহলের সৃষ্টি হয়েছে। চলুন জেনে নেই জিয়া হত্যায় এই মোজাফফরের ভূমিকা আসলে কি ছিল, আর এতদিন তিনি কার আশ্রয়ে কোথায় পালিয়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসের সেই ভোরবেলা অতর্কিত ও নৃশংস হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত বই বাংলাদেশ আ লেগেসি অফ ব্লাড এর বর্ণনা অনুযায়ী, যখন হামলাকারীরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হন্যে হয়ে খুঁজছিল, তখন গুলির শব্দ শুনে জিয়া নিজেই ঘর থেকে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে তার সবচেয়ে কাছে দাঁড়িয়েছিলেন তৎকালীন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। বলা হয়ে থাকে, জিয়াকে অত কাছে দেখে মোজাফফর ভয়ে কাঁপছিলেন। মোসলেউদ্দিন তখন জিয়াকে অভয় দিয়ে বলছিলেন যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মোজাফফর ও মোসলেউদ্দিনের প্রাথমিক ধারণা ছিল জিয়াকে হত্যা করা হবে না, কেবল বন্দী করে সেনানিবাসে নিয়ে যাওয়া হবে। কিন্তু চোখের পলকে সবকিছু ওলটপালট করে দেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তিনি আচমকা সামনে এগিয়ে এসে সাবমেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দেন রাষ্ট্রপতি জিয়ার বুক। মোজাফফর পরবর্তী সময় দাবি করেছিলেন যে তিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা মোটেও জানতেন না এবং সেনানিবাসে ফেরার পথে মোসলেউদ্দিনের কাছে এ নিয়ে তীব্র আফসোসও করেছিলেন। তবে ইতিহাস ও পরবর্তী ঘটনা প্রবাহ তার এই নির্দোষ থাকার দাবিকে পুরোপুরি নাকচ না করলেও বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে। কারণ হত্যাকাণ্ডের ঠিক ১ ঘন্টা পর মোজাফফর সশস্ত্র দল নিয়ে আবার সার্কিট হাউসে ফেরত আসেন। তিনি জিয়ার শোবার ঘরে হন্যে হয়ে খোঁজেন অত্যন্ত গোপন কাগজপত্র ও জিয়ার ব্যক্তিগত ডায়েরি। তার ব্যক্তিগত জিনিসপত্র পুরনো সুটকেসে ভরা এবং জিয়া সহ নিহত অন্য ২ নিরাপত্তা কর্মকর্তার মরদেহ সামরিক যানে করে দ্রুত সরিয়ে নেওয়ার পেছনেও তার অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল। এমনকি চট্টগ্রাম সেনানিবাসে জেনারেল মঞ্জুরের বিপ্লবী পরিষদ গঠনের গুরুত্বপূর্ণ বৈঠকে ও পরবর্তী সামরিক তৎপরতায় তিনি শুরু থেকেই উপস্থিত ছিলেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ১ জুন ভোরে সেনানিবাস ছেড়ে পালানোর সময়ও মোজাফফর ছিলেন মূল ষড়যন্ত্রকারী ও বিদ্রোহী কর্মকর্তাদের দলে। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে কয়েকজন নিহত ও গ্রেপ্তার হলেও মোজাফফর কৌশলে পালিয়ে যান। আর এখান থেকেই শুরু হয় তার দীর্ঘ ও রহস্যময় পলাতক জীবন। সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথা থেকে জানা যায়, মোজাফফর দীর্ঘদিন ভারতে ছদ্মনামে নিখুঁতভাবে আত্মগোপন করেছিলেন। এর মধ্যে ১৯৮৯ থেকে ১৯৯৩ সালের মাঝামাঝি কোনো এক সময়ে তিনি ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সেখানে তৎকালীন বাংলাদেশি রাষ্ট্রদূত মইনুলের সাথে গোপন বৈঠকে মিলিত হয়ে দাবি করেন, তাদের মূল পরিকল্পনা ছিল জিয়াকে কেবল বন্দী করে তৎকালীন সেনাপ্রধান এরশাদ ও কতিপয় মন্ত্রীকে অপসারণ করা। মইনুল সাহেব ১৯৯১ সালে ঢাকা সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই চাঞ্চল্যকর সাক্ষাতের কথা এবং ২ প্রত্যক্ষদর্শীর বেঁচে থাকার তথ্য বিস্তারিত জানিয়েছিলেন। ১৯৯৩ সালে অন্যজন ব্যাংককে মারা যাওয়ার পর মোজাফফরই ছিলেন এই ইতিহাসের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী সাক্ষী। মোজাফফরের এই নাটকীয় গ্রেপ্তারের পর এখন বড় কিছু প্রশ্ন চলে এসেছে, যা পুরো ঘটনার নেপথ্যের রহস্যকে উন্মোচিত করতে পারে। তিনি এতদিন ভারতের কোথায়, কার রাজনৈতিক বা কৌশলগত আশ্রয়ে ছিলেন? কিভাবে ছদ্মনাম ও জাল পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক সীমানা পার হয়ে বিভিন্ন দেশে অবাধে যাতায়াত করতেন? সবচেয়ে বড় প্রশ্ন, তিনি ঠিক কবে এবং কার প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশে ফিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় বনানীর মতো জায়গায় বহাল তবিয়তে বসবাস করেছিলেন? ৪৫ বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এই প্রবীণ সাবেক সেনা কর্মকর্তার মুখ খুললে হয়তো জিয়া হত্যাকাণ্ডের পর্দার আড়ালের অনেক অজানা সত্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের রূপ পরিষ্কার হবে। ইতিহাসের এক দীর্ঘ প্রতীক্ষিত ও ঐতিহাসিক বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি এখন ৭৭ বছরের এই বৃদ্ধ মোজাফফর।